কিছু ভাগ্যবঞ্চিত মানুষের মুখেই শুনতে চাই তাদের আত্মকাহিনী, তাদের জীবন যেখানে যেমন ঠিক তেমনভাবে উপস্থাপন করতে চাই জীবন যেখানে যেমন অনুষ্ঠানটিতে। সমাজ ওদের জন্য ছকে একটি জীবন বেঁধে দিয়েছে, যেন ওদের চাকরি করতে নেই, ওদের পড়তে নেই, ওদের নিজের ইচ্ছে মতো বেড়াতে নেই। ওদের জন্য উশৃঙ্খল একটি জীবন, এটি ওদের ভাগ্যে নির্ধারিত হবে। ওরা থাকবে অনেক হিজড়াদের সঙ্গে একসঙ্গে, এটি ওদের ভাগ্যে নির্ধারিত হবে। সমাজের এমন ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে হিজড়া সম্প্রদায়ের কয়েকজন। প্রশাসনের, সরকারের, স্থানীয় জনপ্রতিনিধির সাহায্য নিয়ে ওরা প্রশিক্ষণ নিচ্ছে। ওরা রাস্তায় রাস্তায় চাঁদাবাজি করে না, ওরা জীবনের জয়গান গায়। ওরা মানুষের কাছে হাত পেতে চলে না, ওরা নিজেই আয় করে। তাই এই আলোকিত হিজড়াদের আলোকিত জীবন নিয়ে আমাদের এবারের পর্ব। এরা কিন্তু মানুষ এবং স্বাভাবিক। এদের মন, মানসিকতা সব স্বাভাবিক মানুষের মতোই। সততা আছে, চেষ্টা আছে, কর্ম উদ্দীপনা আছে। সমাজ অনেক সময় ওদেরকে অস্বাভাবিক আখ্যায়িত করে কেবলমাত্র ওদের শারীরিক ভিন্নতার জন্য, কারণ ওরা না নারী না পুরুষ, ওরা আসলে ক্লীবলিঙ্গ, বা আমরা খুব সহজ ভাষায় যদি বলি হিজড়া। আমার নাম বকুল। বাবা আমার আছে, আমরা ভাই 7 জন, বোন 5 জন। আমাদের বাবা গৃহস্থী করে, কৃষিকাজ করে, ব্যবসা বাণিজ্য করে। আমার ভাইগুলা বাড়ি সীতাপুর। বাড়িতে আমার ভাইরা থাকে, আমার ভাবিরা থাকে, আমার আম্মা থাকে। বাবা নেই, বাবা মৃত্যু। আমি 12-13 বছর থেকে আমি বুঝতে পারতেছি আমি হিজড়া। আমি স্কুলে যখন যাই, আমাদের স্কুলের ছাত্রগুলা বলে ও হিজড়া এসেছে, হিজড়া এসেছে। তারপরে আমি স্কুল বাদ দিয়ে দিয়েছি। তারপরে আমি বুঝতে পারছি, বুঝতে পারার পরে আমার বাবা মারা গালি দিচ্ছে, আমি বাড়ি থেকে বাইরে চলে এসেছি। বাড়িতে আত্মীয় স্বজনরা উঠতে দেয় না, এবং কি গালি দেয়, খারাপ ব্যবহার করে, এবং উল্টাপাল্টা কথা বলে। আমার সঙ্গে কেউ মিশতে চায় না, এবং কি কেউ আমার সঙ্গে খেলাধুলা করে না, এবং কি আমি যদি মানুষের কাছে মিশতে চাই, সেই মানুষটাও আমাদের কাছে মিশে না। শুধু বাসায় যাই, শুধু আমার মা আছে, আমার মার সঙ্গে কথা বলি, বাইরে কথা বলে চলে আসি। বাড়িতে উঠতে দেয় না। দিনাজপুরে আসলাম, ঢাকায় গেছিলাম, চিটাগাঙ্গে গেছিলাম, বিভিন্ন জায়গায় গেছি। আমি কষ্টে বাইর হয়েছি, এবং কি কার কাছে যাব তাও জানি না, তাও ভাবি না। দেখতেছি আমাদের মতো যেগুলাকে দেখতেছি, তখন আমি তার কাছে গেলাম, যাই বললাম কি আপু, কি আম্মু, আমাদের এরকম কষ্ট, আমি বাড়ি থেকে বাইরে হয়ে এসেছি, আমাদেরকে বাড়িতে গালাগালি করতেছে বা অনেক ধরনের কথা বলতেছে। তখন কী করবো আপু, আমি তোমার সঙ্গেই যাব, তুমি আমাকে রাখো, এভাবে বলছি। ওরা সখন আমাকে রাখে যেখানে সেখানে নেগায়, সে মানুষের দ্বারে বা গলি কান্টায় নেগায় আমাকে রাখছি, বা ওরাও আসে থাকে। এভাবে আমি এখন জীবন কাটেছি। নাচ গান করতাম, মানুষের কাছে চাইতাম, দে ভাই 2 টাকা, দে ভাই 10 টাকা। কাজ করতে চাই, মানুষ তো কাজেই নেই না, বলে হিজড়া নিলে কাজ হবে না, হিজড়া নিলে আমাদের আবাদ হবে না, হিজড়াকে কীভাবে কাজ করতে নেব, মানুষের কি জিটকারি করবে, এভাবে বলে। আবাদ করতে দেয় না। আমার যেগুলো আছে জমি, এগুলোর ভাত খাইতে আমি পারবো না। আর জমি যেগুলো আছে, এগুলো আমাকে আবাদ করতেও দেয় না আমার ভাইরা। তাহলে ফসল হবে না, ও হিজড়া যাইতে পারবে না, ওকে বাড়ি করে দাও, এভাবে বলে। ভাইস্তাগুলার বিয়ে হবে না, বোনগুলার বিয়ে হবে না, মানুষে খারাপ বলবে, ওদের বাড়িতে হিজড়া আছে, ওদের বাড়িতে যাওয়া যাবে না। এখানে আমাদের এই যে গুরু আছে, এই গুরুয়ে আমাদেরকে বলছে বলে আইসো, আমাদের
সরকারে হিজড়া বাড়ি হিজড়া পট্টি করে দিচ্ছে, সবাই আমরা ওখানেই থাকবো, থাকলে আমাদের ভালো হবে। আর যেখানে সেখানে যাব না এবং যেখানে সেখানে থাকবোও না। আর এখানে থাকলে আমাদের নিরাপত্তা থাকবো। আর গরু দিচ্ছে সরকার আমাদেরকে, গরু পালি এবং সেলাই কাজ করি, কম্পিউটার কাজ করি, ছাগল দিছে, বিউটি পার্লার দাড়ি কাটা দিছে, মুখ পার্লার করা দিছে, এগুলো কাজ করি করে আমরা এখন জীবন কাটাই। এখানে আছি আমরা 80 জন, আর সদস্য আমরা হলাম 340 জন। হ্যাঁ, এখন ভালো আছি, এখন খুব সমস্যা নেই। এই ঘরগুলা যেন আমাদেরকে আরও উন্নত করে দেয়, এই টিন শেড বা পাকা করে যেন দেয়, তাহলে আমাদের ভালো হবে। কেন এই রোদে এই টিনের ঘরে থাকা যায় না গরমে, আপনি বিশ্বাস, সত্যি কথা এটা, গরমে টিনের অত্যাচার থাকা যায় না। ঠান্ডার সময় ওই শীতের পানি পড়ে, আর যদি ঠান্ডা সে প্রচণ্ড ঠান্ডা। এই ঘরগুলোর জন্য আমার জন্য সবচেয়ে আগে এসে, এবং আমাদের শেখ হাসিনা আমাদেরকে বলছে বলে হিজড়াগুলো কোথায় আছে তাকে সে নিয়োগ দেওয়া হবে। নিয়োগ দেওয়া যখন ওই শেখ হাসিনা বলছে, তখন আমাদের ইকবালু ভাই আছে না, ইকবালু ভাই আমাদের জন্য অনেক খাটাখাটি করেছে এবং আমার জন্য খুব সুপারিশ করেছে, করে তারপরে আমাদেরকে ইকবালু ভাই নিয়ে আসে এই আমাদের ঘরগুলা করে দিচ্ছে। খোঁজ খবর নিয়ে, আমাদের ভালো মন্দ খবর নিয়ে, যাই যখন তখন দেখা করে, আমাদের যা চাই তা আমাদেরকে দেয়। এবং কুরবানি ঈদে আসলে আমাদের গরু দে, খাসি দে, খাইতে পলা চাল দে, তেল দমনের টাকা দে, সব কিছু দে। এবং কি বাবা মার থাকিও বেশি, যেগুলো বাবা মার কাছে যেগুলো আদর পাই নাই, সেগুলো আমরা ইকবালু কেম্পি ভাইয়ের কাছে পাই। শেখ হাসিনা এটা আমাদেরকে স্বীকৃতি দিছে তৃতীয় লিঙ্গ, এবং আমাদের আরও যেগুলো আছে বাইরে, যেখানে সেখানে চাঁদাবাজি না করে সারা দেশে, এবং আমাদের মতো আমরা দিনাজপুর হিজড়াগুলো যেমন ভালো হয়েছি, আমরা কারো কাছে যাই না, খেটে খাই, এরকম তোরা বোনরা আমাদের মতো খেটে খাও। এবং যদি তোমরা কোথাও বাস না পাও, আমাদের এখানে দিনাজপুরে আসো, আমরা জায়গা দিব এবং আমরা রাখবো। আমরা যখন হিজড়াদের সঙ্গে বসে একটু কথা বলি, ওদের দুঃখের কথাগুলো যখন শুনি, তখন কিন্তু মনে হয় ওরা বোধহয় সাধারণ মানুষের চেয়েও অনেক বেশি মানবিক বোধ সম্পন্ন। কারণ জীবনের এত বেশি উত্থান পতনের ভেতর দিয়ে তাদের যেতে হয়, পরিবারে বলুন, সমাজে, এমনকি কর্মক্ষেত্রে, সর্বত্র যে ধিক্কার, যে তাচ্ছিল্য, যে বঞ্চনা ওদের সহ্য করে ধীরে ধীরে এর সঙ্গে যুদ্ধ করতে করতে বড় হতে হয়, সেটি কিন্তু ওদের অনেক কিছুই শিখিয়ে দেয়। এবং একটি সময় যে শিশুটি, যে হিজড়া শিশুটি, সে বুঝেও না যে তার কী কারণে সমাজের এত অবহেলার শিকার হতে হচ্ছে। একটা সময় কিন্তু সে বুঝতে পারে যে হ্যাঁ, কারণটি ঠিক এই, শারীরিকভাবে সে সাধারণ মানুষের চেয়ে ভিন্ন। এই ভিন্নতার কারণে তাকে এত বেশি বৈষম্যের শিকার হতে হয় যে ধীরে ধীরে তার মনের ভেতরে এক ধরনের ক্ষোভ জন্মায়। যখন আমার বয়স 10 বা 11, তখন আমি ক্লাস 7 বা 6 পড়ছিলাম। তখন স্কুল যাই, যে রাস্তাঘাটে ছেলেমেয়েরা বলে হাফ লেডিস বা হিজড়া বা গে, অনেক কিছুই বলে থাকে। স্কুলে গেলে সবাই বলে হাফ লেডিস বলেই ডাকে, তখন অনেক লজ্জা লাগে, নিজেকেও খুবই নিজেকে ছোট মনে হয়, মনে খুব কষ্ট লাগতো আর কি। কান্নাকাটি করতাম ঘরে বসে। আমার বাড়ির পাশে একটা ছিল হিজড়া, ওখানেই চলে গেছিলাম। ওখানে 5-6 মাস থাকার পরে ওখান থেকে আবার চলে আসছি পার্বতীপুরে থাকার 1 মাস পরে ইন্ডিয়া চলে গেছিলাম। ইন্ডিয়া থেকে নিম্নত 1 বছর ছিলাম। 1 বছর 11 মাস হবে এরকম থাকার পর চলে আসছি আবার বাংলাদেশে থাকার পর আবার গ্রামের বাড়িতে গেছি। তখন গ্রামের বাড়িতে জানাজানি হয়েছে, হিজড়া চলে গেছে আর কি। সরকার পল্লীতে ঘরবার করে দিছে, কাজকর্মে সুযোগ সুবিধা করেছে, তাই আমি এখানে আসছি। অনেক পার্থক্য আছে। ওখানে সারা রাত খাটনি করে নাচ গান করে টাকা উপার্জন করতে হয়, আর এখানে হচ্ছে নিজের ঘাম ঝরায় এখানে আর কি, কষ্ট করে যেটা উপার্জন করতেছি, এটাই নিজেকে বড় মনে করি আর কি। মানুষের জন্য, জীবনের জন্য, আসলে এই বাক্যের বাস্তব প্রতিফলন ঘটেছে দিনাজপুরের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, তিনি দিনাজপুরের পশ্চাৎপদ, অবহেলিত, যে বঞ্চিত মানুষ সমাজের, তাদেরকে নিয়ে একটি মানবপল্লী গড়ে তুলেছেন। যে মানবপল্লীতে তারা বসবাস করছে আমাদের তৃতীয় লিঙ্গ যাদেরকে বলা হয়, অর্থাৎ আঞ্চলিক ভাষায় হিজড়া, তাদের সেখানে বসবাসের ব্যবস্থা করেছেন। সেই সাথে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে, বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। আজকে মানবপল্লী উঠে দাঁড়িয়েছে
আজকে উদ্যোক্তা হিসাবে ইকবালুর রহিম ওয়ার্ল্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছে। আমি মনে করি বাংলাদেশ সরকার যখন এটিকে গেজেট আকারে প্রকাশ করেছে, অভিনন্দন দিয়েছে। আমি করি মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত জনদরদী একজন মানবতার মানুষ। তিনি মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে, প্রতিবন্ধীদের জন্য যিনি চিন্তা করেছেন, গর্ভবতী মায়েদের যাতে চিন্তা করেন এবং গৃহহীন মানুষের কথা চিন্তা করেন। আমি মনে করি এই হিজড়া সম্প্রদায় মানব সন্তান, মানুষের পেট থেকে স্বাভাবিক নিয়মে হয়ে ওঠা মানুষেরই সন্তান, তাদের জন্য তিনি চিন্তা করতে শুরু করেছেন এবং উনি যখন চিন্তা করবে সারা পৃথিবী তখন চিন্তা করবে। আমাদের দিনাজপুর যেন এই হিজড়াদের একটি স্বর্গভূমিতে পরিণত হয় এবং এর মধ্য দিয়ে বাংলাদেশে তো মডেল বটেই, পৃথিবীর জন্য মডেলে পরিণত হয়। আজকে হিজড়া সম্প্রদায় সঠিক কর্মের মধ্য দিয়ে, তাদের মেধা এবং যোগ্যতার মধ্য দিয়ে তারা যেন বিভিন্ন কাজে স্বাভাবিক নিয়মে তারা কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, তারা যেন সচ্ছল হয় এবং তারা যেন সামাজিক উন্নয়নে নিজেদের অবস্থান ধরে রাখতে পারে এবং নিজেদের সম্মান অক্ষুণ্ণ রাখতে পারে। আর আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে যেটুকু করার দরকার, যে তাদের প্রোটেকশন, সিকিউরিটি, কোনো দুষ্কৃতিকারী সেখানে যেন তাদেরকে ইউজ করে কোনো মাদক ব্যবসা বা অবৈধ কোনো ব্যবসা গড়ে তুলতে না পারে এবং তাদেরকে যেন ডিস্টার্ব করতে না পারে, সেই জন্য আমাদের প্রশাসনের তরফ থেকে যা করার আমরা তা করছি। ইনশাল্লাহ এটা অদূর ভবিষ্যতে করে যাব। দিনাজপুর সদর উপজেলার বাঙ্গিবেচা এলাকায় 2012 সালে মানবপল্লী নামে একটি আশ্রয়ণ প্রকল্প প্রতিষ্ঠা করা হয়। এই মানবপল্লীতে 5 একর 5% জমি জেলা প্রশাসন থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। ওখানে 15টি ব্যারাকে 125টি ঘর রয়েছে। এই ঘরগুলো এক্সেপশনালি একটি বিশেষ সম্প্রদায়ের, বিশেষ করে যারা ট্রান্সজেন্ডার বা হিজড়া সম্প্রদায়ের লোকজনকে ওখানে পুনর্বাসিত করা হয়েছে। শুধুমাত্র হিজড়াদের জন্যই আশ্রয়ণ প্রকল্পটি প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব ইকবালুর রহিম এমপি, ওনার আসলে নিজস্ব উদ্যোগে, নিজস্ব ভাবনা থেকে বিষয়টি উৎসরিত। উনি আইডিয়াটি প্রথম আমাদেরকে জেনারেট করেন এবং জেলা প্রশাসন এটাকে টেক ওভার করে। এরপরে আশ্রয়ণ প্রকল্প প্রতিষ্ঠিত হয়। এদের অনেককে আনসার ভিডিপির ট্রেনিং দেওয়া হয়েছে এবং আমাদের যে বিভিন্ন সময় নির্বাচন অনুষ্ঠিত হয়, জাতীয় সংসদ নির্বাচন সহ ইউনিয়ন পরিষদ ইলেকশন, এই নির্বাচনকালীন ওদেরকে আমরা আনসার হিসাবে নিয়োগ দিয়ে থাকি। মোদ্দা কথায় ওদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় এবং সামাজিকভাবে পুনর্বাসিত করার কারণে তারা কিন্তু এখন আর মানুষকে উত্ত্যক্ত করে না এবং নিজের থেকে ওদের মধ্যে একটা উপলব্ধি এসেছে যে কেন আমরা এভাবে সমাজে ঘৃণিত থাকব। এই উপলব্ধিটাকে ক্যাপিটালাইজ করে ওদেরকে স্ট্রেনদেন করার জন্য যত ধরনের সাপোর্ট সেটা জেলা প্রশাসন ইতিমধ্যেই শুরু করেছে এবং বাকিটা সম্পূর্ণভাবে আমরা করব। হিজড়াদের সৌভাগ্য যে এই প্রথম বাংলাদেশের কোনো সরকার তাদের নিয়ে ভাবছে। আমি জানি হিজড়ারা জানেন যে এই সরকার হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে, যার ফলে এখন কিন্তু তারা তাদের ন্যাশনাল আইডিতেও হিজড়া পরিচয় দিয়ে তাদের নামটি লিখতে পারছে। এই যে এক ধরনের স্বীকৃতি, এটি কিন্তু তাদের অধিকার রচনার প্রথম ভিত্তিপ্রস্তর। এর থেকেই শুরু হবে তাদের অগ্রযাত্রা। সরকার বিভিন্ন জায়গায় তাদের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করছেন। তারা নিজেদের মধ্যে সুন্দরভাবে প্রশিক্ষণ নিয়ে সভ্য সমাজে মাথা উঁচু করে বাঁচতে শিখেছে। আমি মেনকা আহমেদ বাপ্পি। আমরা 2 ভাই 2 বোন। আমার বাবার নাম বাবুল, উনি একজন মুক্তিযোদ্ধা, আর আমার মা গৃহিণী, তিনি বাসায় থাকেন। আর আমি ক্লাস 8 পর্যন্ত পড়েছি। যখন আমি স্কুলে যাই, আসলেই তখন আমি ছেলের ড্রেসে বড় হয়েছি। মা বাবারা যেন আমার আত্মগমনটা রাখার জন্য ছেলের ড্রেসে তারা আমাকে বড় করেছে। প্যান্ট শার্ট পরে স্কুলে যেতাম, কিন্তু আমার চালচলনটা আসলে ছেলেদের মতন ছিল না। একটা যে মেলরা যেমন শিখ তেমন আচরণটা ছিল না, আমার আচরণটা ছিল অন্যরকম। আমি একটু চুল একটু বড় রাখতাম, একটু হালকা লিপস্টিক দিতাম, একটু কাজল দিতাম, এরকম করে স্কুলে যেতাম। অনেকজন অনেক কিছু বলতো, টিটকারি মারতো,
স্যাররা স্কুল থেকে আমাকে বের করে দিয়েছিল এই কারণে। তারপর থেকে আমি আর লেখাপড়া করতে পারিনি। লেখাপড়া যখন করতে পারলাম তখন বাসায় আসলাম। বাসায় এসেও তেমন আমার বড় ভাই আছে, বড় ভাই বাইরে গেলে বড় ভাইকে সবাই এটা সেটা বলে, কি রে তোর ভাই এরকম মেয়েদের মতন কেন, হাফ লেডিসদের মতন কেন, এরকম করে কেন। আবার বড় ভাই আসে বাড়িতে এসে মারধর করে আমার চুল কেটে দিয়ে 3বার আমাকে নাড়িয়া করে দিচ্ছিল আমার বড় ভাই, যেন আমি ভালো হই। আসলে ভালো হব কেমন করে, আমি তো সেটা না, আমি তো মেল না। আমার মন মানসিকতা আমার সব কিছুই তো ফিমেলদের মতো। তারপরে যখন বাড়িতে এরকম অত্যাচার করে পরে বোনদেরও বিয়ে আমার জন্য বলে বোনদের বিয়ে হয় না, এটা সেটা সমাজের লোকরা আবার আমাদেরকে একঘোড়া করে দিতে চাইছিল যে তুই এইভাবে বেড়ায়, সেই জন্য বাবা মা, এখন বাবা মা কী করবে, বাবা মা না পারে তখন আমাকে এটা সেটা করে মারধর করে, বড় ভাই মারধর করে পরে আমি নিজে নিজেই বাড়ি থেকে বের হয়ে গেছিলাম। বের হয়ে আমি ঢাকায় গেছিলাম। ঢাকায় ছিলাম আমি 1-2 বছর ঢাকায় ছিলাম। ঢাকায় থাকার পর আমি দিনাজপুরে আসি। দিনাজপুরে আসি আমাদের যারা আছে আমাদের সহসাথী তাদের সাথে আমরা সবাই মিলে জোট করি যে আমরা হুইপ মহাদয়ের কাছে যাব। পরে আমরা হুইপ মহাদয়ের কাছে গিয়ে আমরা কাঁধে কাঁধে বলি যে এরকম আমাদের আবাসন নাই, আমাদের বাড়িতে ঠাঁই দেয় না, ভাড়া বাড়িতে গেলে আমাদের ভাড়া বাড়ি দেয় না। তখন হুপ মহাদয় সিদ্ধান্ত নিলে আচ্ছা ঠিক আছে তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য আমি ব্যবস্থা করতেছি। তিনি তারপর আমাদেরকে এই মানবপল্লী করে দেন। তখন আমরা এখন সবাই মানবপল্লীর বাসিন্দা। তারপর এখন একটার পর একটা আমাদের জন্য ট্রেনিং আসছে, সমাজসেবা অধিদপ্তর থেকে আমাদের ট্রেনিং দিয়েছেন। তারপরে হচ্ছে অক্সফার্ম প্রজেক্ট থেকে আমাদের গরু দিয়েছেন। হুইপ মহাদয় আমাদের গরু কিনে দিয়েছেন, সেলাই মেশিন কিনে দিয়েছেন 8টা। কেউ সেলাই প্রশিক্ষণ, কেউ বিউটি পার্লার, কেউ মৎস্য চাষ, কেউ গবাদি পশু। আমাদের হুইপ মহাদয় আমাদেরকে একটা পুকুরও দিয়েছে, সেখানে আমরা কিছুদিন আগে 25,000 টাকার মাছ ছেড়েছি। সেই টাকাটাও হুইপ মহাদয় দিয়েছে যেন আমরা কিছু করে খেতে পারি। আসলেই আমরা ভিক্ষার জীবন চাই না। আমাদের হুইপ সাহেবও বলছে ভিক্ষার জীবন ভালো না। অতএব আমরা 8-10টা সমাজের মানুষ যেমন ভালোভাবে বসবাস করে আমরাও তেমনভাবে বসবাস করতে চাই। আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা ভালো কিছু করতে চাই, ভালোভাবে বাঁচতে চাই। আসলে এই ভালোভাবে বাঁচতে গেলে, ভালোভাবে কিছু করতে গেলে আমাদের কী প্রয়োজন? হুইপ মহাদয় তো আমাদের দেখছেন, উনি আমাদেরকে আশ্রয়ণ প্রকল্প করে দিয়েছেন, ঈদে অনুদান দেয়, সব সময় উনি আমাদের খবর নেয়। ঠিক যেমন বাবা, ঠিক তিনিও তেমন আমাদের বাবার মতন। কিন্তু তিনি কি ঠিক হলেই কি হবে? সমাজের লোকদের কি ঠিক হতে হবে না? আমরা চাই বিশ্বের সবাই যেন আমাদের দেখে, আর আমাদের মতো যারা বিশ্বে সবাই আছে তারাও যেন ভালো পর্যায়ে যায়। এই ভিক্ষার জীবন তারাও না চায়, তারাও যেন ভালো কিছু করে খেতে পারে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমরা ধন্যবাদ জানাই। তিনি আমাদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তিনি এখন আমাদের দেখাশোনা করেন, তিনি আমাদের অনুদান দেন। তার কাছে আমরা এটাও চাইবো যে আমাদের আশ্রয়ণ প্রকল্প যে সব কিছুই হয়েছে, বাট আমাদের মানুষের জীবনে চলার পর যে কোনো একটা কর্মের দরকার। সে যদি আমাদের জন্য একটা কর্মের ব্যবস্থা করে, চাকরির ব্যবস্থা করে। আসলে আমরা অনেকজন শিক্ষিত, অনেকজন মূর্খ, যার কোয়ালিফিকেশন যত দূর থাকে তত দূর পর্যন্তই যদি একটা ছোটোখাটো জব দেওয়া যায় তাহলে আমাদের জীবনটা আসলেই ভালো হয়ে যায়। আর সমাজের লোকেদের কাছেও অনুরোধ যেন তারা তাদের সন্তানের মতো, ভাই বোনদের মতো আমাদের দেখে, তাহলেই আমরা গড়ে উঠতে পারবো। দেশের আমরাও হাল ধরতে চাই, আমরাও দেশের নাগরিক। এটা আমাদের ভুট্টা ক্ষেত, আমরা এবার এই ভুট্টা ক্ষেত লাগিয়েছি। আমাদের হুইপ মহাদয় এগুলো খাস জায়গা আমাদের দিয়েছেন যেন আমরা এইসব আবাদ করে কিছু খেতে পারি। এখানে 3 বিঘাতে আমরা ভুট্টা লাগিয়েছি। ওরা হিজড়া, না নারী না পুরুষ। ওরা নিজেদের বলে মৎস্যকুমারী। ওরা মা হতে পারে না, ওরা কারো স্ত্রী হতে পারে না। কিন্তু তাই বলে কি ওদের অন্তরে ভালোবাসা নেই, মায়া নেই, মমতা নেই, স্বপ্ন নেই? সবই আছে। আছে যে মন, আর মন থাকলেই সেই সাথে থাকবে স্বপ্ন, ইচ্ছা, ভালোবাসা, ভালো লাগা।
কিছু ভাগ্যবঞ্চিত মানুষের মুখেই শুনতে চাই তাদের আত্মকাহিনী, তাদের জীবন যেখানে যেমন ঠিক তেমনভাবে উপস্থাপন করতে চাই জীবন যেখানে যেমন অনুষ্ঠানটিতে। ওরা নারী নয়, ওরা পুরুষও নয়, ওরা হিজড়া। ছোটবেলা থেকে ওরা দেখেছে ওরা যেহেতু অন্যদের থেকে আলাদা, তাই ওদের নিজেদের কোনো চাওয়া থাকতে নেই এবং সেই হিসেবে কোনো কিছু বিশেষভাবে পাবার অধিকারও ওদের নেই, কারণ জীবনের সাধারণ জিনিসগুলো থেকেই তো ওরা বঞ্চিত। এই বঞ্চিত মানুষগুলো বঞ্চিত হতে হতে এটিকেই ভাগ্যের একমাত্র অপরিহার্য পরিণতি হিসেবে ধরে নিয়েছে। কিন্তু যখন সেই এলোমেলো জীবনে হঠাৎ এক ঝলক আলোর মতো অনেক ক্ষমতাবান কোনো একজন মানুষ এসে দাঁড়ান পাশে, বলেন, আমি তোমাদের অভিভাবক, আমি তোমাদের দেখাশোনার ভার নিয়েছি, তোমরা কাজ করবে, তোমরা উপার্জন করবে, তোমরা কোথাও হাত পেতে ভিক্ষা নেবে না, জোর করে টাকা নেবে না। এই শিক্ষক, এই অভিভাবক তাদের এই যে মহামূল্যবান পরামর্শটি দেন, জীবনে নতুনভাবে চলার সুযোগগুলো সৃষ্টি করে দেন, প্রশিক্ষণের ব্যবস্থা করে দেন এবং সরকারি উদ্যোগে চাকরির এবং আবাসনেরও ব্যবস্থা করে দেন। একটু সহানুভূতি মানুষ পেতে পারে না, ও বন্ধু, মানুষ মানুষের আসলে রাজনৈতিক পরিবারে তো জন্মগ্রহণ করেছি। আমার বাবা রাজনীতি করতেন, তো শৈশব থেকেই রাজনীতির মানুষের সাথে চলাফেরা, ওঠা বসা। এবং 1970 সালে যখন আমার বাবা প্রথম নির্বাচনে দাঁড়ায়, তখন বঙ্গবন্ধু আমাদের বাসায় এসেছিলেন এবং বঙ্গবন্ধুর কোলে ওঠার দুর্লভ সুযোগ, সৌভাগ্য আমার হয়েছিল। সেই থেকেই বঙ্গবন্ধুকে ভালো লাগা এবং ছোটবেলা থেকেই বুঝে হোক না বুঝে হোক বাবার মিছিলে পথ চলতে চলতেই রাজনীতিতে প্রবেশ। আমি স্কুলের গণ্ডি পেরিয়েই যখন দিনাজপুর জেলা স্কুল থেকে রাজশাহী সরকারি কলেজে ভর্তি হলাম, তখন থেকেই আসলে প্রত্যক্ষভাবে সক্রিয়ভাবে রাজনীতিতে আমি অংশ নেই। যখন রাজশাহী কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, তখন সূর্যসেন হলে ছাত্র রাজনীতি আরও সক্রিয় হয়ে উঠি। হল কমিটি থেকে বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করি। পরবর্তীকালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হই। সেই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মেধাবীদের হাতে বই খাতা তুলে দিয়ে ছাত্র রাজনীতির যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন, তারই অংশ হিসাবে আমি এবং আমার সভাপতি মাইনুদ্দিন হাসান চৌধুরী ছাত্রলীগের রাজনীতি, আমরা কেন্দ্রীয় রাজনীতি শুরু করি। ছাত্র রাজনীতির দীর্ঘ পথ, রক্তাক্ত পথ সিঁড়ি বেয়েই আমি আসলে মূলধারা রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করি এবং দীর্ঘদিন আওয়ামী লীগে কাজ করার পরে 2008 সালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে দিনাজপুর সদর আসন থেকে মনোনয়ন দান করে এবং আমি প্রথমবারের মতো সেখানে নির্বাচিত হই। দ্বিতীয়বার আমাকে মনোনয়ন দেয়া হয়েছে, সেখানেও আমি নির্বাচিত হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে আমাকে হুইপ হিসাবে মনোনীত করেন। আমাদের রাজনীতি হচ্ছে জনগণের মঙ্গল করা, রাজনীতির মূল লক্ষ্যই হচ্ছে জনগণের সেবা করা, সততা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে দেশ ও জনগণের জন্য কাজ করা। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায়ই এই কথাগুলি বলেন, আমরা শাসক নই, আমরা জনগণের সেবক। এবং সেই সেবকের মানসিকতা নিয়েই আমাদের তৃণমূল পর্যায়ে যে সমস্ত সমস্যা আছে, এই সমস্যাগুলি সমাধানের জন্য কাজ করা। রাজনীতি করলে
একজন রাজনীতিবিদরে অবশ্যই সোশ্যাল ওয়ার্কার হতে হবে, সমাজকর্মী হতে হবে। ভালো সমাজকর্মী না হলে কিন্তু ভালো রাজনীতিবিদ হওয়া যায় না। আমি আসলে যখন ছাত্র রাজনীতি শুরু করি তখন থেকেই সমাজের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র পর্যায়ে আমি কাজ করার চেষ্টা করেছি, মানুষের বিপদে আপদে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। রাজনীতির যে মানুষের জীবিকা নির্বাহের একটা মাধ্যম, অনেকে মনে করে যে রাজনীতি করলে টাকা পয়সার মালিক হওয়া যায়, গাড়ি বাড়ি মালিক হওয়া যায়। পারিবারিকভাবে এবং আমার রাজনৈতিকভাবে আমি এর বিরুদ্ধে বরাবরই ছিলাম এবং এখনও আছি। রাজনীতিটা আমি মনে করি না জীবিকা নির্বাহের একটা মাধ্যম। রাজনীতি হচ্ছে শুধুমাত্রই জনগণের কল্যাণ, দেশ ও জাতির কল্যাণ করেই মূল লক্ষ্য, এবং সেই লক্ষ্য নিয়েই এখনও আছি। ছোটোবেলা থেকেই দেখেছি যে আমার বাবা সারা জীবন জনগণের জন্য কাজ করেছেন, জনগণের কল্যাণের জন্য কাজ করেছেন। একজন আইনজীবী ছিলেন, বিনা পয়সায় মানুষের মামলা মোকদ্দমা করেছেন, মানুষের বিপদ আপদ হলে ছুটে গিয়েছেন, গরিব মানুষের মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন, যাদের চিকিৎসার পয়সা নেই তাদের চিকিৎসার ব্যবস্থা করে দিতেন, সহায় সম্বলহীন মানুষদের সহযোগিতা করতেন। বাবার কাছ থেকেই ছোটোবেলা থেকে এই জিনিসগুলি শেখা। যখন তিনি প্রথমে ভাবলেন তার এলাকার হিজড়াদের জন্য তিনি কিছু একটা করবেন, বিশাল কোনো উদ্যোগ নেবেন, তাদেরকে এভাবে অবহেলিত হয়ে বা তাদেরকে অন্যের করুণার উপর নির্ভর করে জীবনযাপন তিনি করতে দেবেন না, করবেন আবাসন ব্যবস্থা, করবেন চাকরির ব্যবস্থা। এটি কিন্তু একটি চ্যালেঞ্জ। তবে যেখানে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য করার মতো মন মানসিকতার কোনো সরকার ক্ষমতায় থাকে, তখন অবশ্যই কাজগুলো একজন জনপ্রতিনিধির জন্য করা অনেক সহজ হয়ে যায়। এবং এইভাবেই সরকার এবং একজন জনপ্রতিনিধি মিলে এই সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবন পাল্টে দিতে পারে, তাদের জীবনকে অর্থবহ করে তুলতে পারে, তাদের জীবনের নতুন মানে যুক্ত করতে পারে, তাদের আত্মবিশ্বাসী করতে পারে, তাদেরকে এই উপলব্ধি দিতে পারে যে যেমন সরকার আমাদের পাশে রয়েছে তেমনি আছে এমন একজন জনপ্রতিনিধি যিনি আমাদের দুঃখ বোঝেন, কষ্টে আমাদের পাশে থাকেন, আমাদের স্বাবলম্বী হতে শিক্ষা দেন, আমাদের পাশে দাঁড়ান, বন্ধু হয়ে, অভিভাবক হয়ে, আমাদের দুঃখ কষ্টের সাথী হিসেবে। আমি যখন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হই, এই জনগোষ্ঠীর মানুষকে আমি আগেও চিনতাম, আগেও আমার কাছে আসতো আমার বাসায়। তো আমি এমপি হওয়ার পরে এরা এসে এদের দুঃখের কথা বলতো, এদের কষ্টের কথা বলতো। এরা থার্ড জেন্ডারের মানুষ, হিজড়া নামে পরিচিত। তো এরা বলতো যে ভাই, আমাদের দিনাজপুর শহরে আমাদের বাড়ি আছে, ঘর আছে, আমাদের বাবা আছে, মা আছে, কিন্তু ভাই বোনরা আছে, কিন্তু আমাদেরকে আমাদের বাবা মা আমাদের বাড়িতে আসতে দেয় না। তারা বলে যে আমার ভাই বোনরা স্কুলে যায়, কলেজে যায়, আমরা যেতে পারি না। আমার বাবা মা তাদের বাবা মারা বলে যে তোরা বাসায় আসিস না, তোরা বাসায় আসলে তোদের ভাই বোনদের বিয়ে হবে না, আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। তো এই কথাগুলি শোনার পরে আসলে আমার খুব কষ্ট লাগতো এবং তাদের জন্য কিছু একটা করা উচিত আমি ভাবতাম। তারা স্টেশনে ফুটপাতে রাত্রি যাপন করতো এবং একদিন এক হিজড়া এসে বলল যে ভাই, আমি যে রাতে শীতের বেলা একটা কম্বলের নিচে আশ্রয় নেব, সেই কম্বলটাও আমার নাই, কে আমাকে কিনে দেবে? কারো কাছে চাইলে মানুষ সবাই দূর দূর করে, আমাদেরকে ভিক্ষুকের চেয়েও খারাপভাবে ট্রিট করে। তো আমরা তো সমাজে মুখ দেখাতে পারি না। তো আমি এই জিনিসগুলি চিন্তা করেছি এবং আমি দেখেছি এদের মধ্যে দুই একজন আছে যে কোরআনের হাফেজ, আরেকজন আছে সে দিনাজপুর সরকারি জেলা স্কুলে লেখাপড়া করত, কিন্তু তার এই পরিচয় প্রকাশ পাওয়ার পরে তাকে স্কুল থেকেও বের করে দিয়েছে। একজন একটা মসজিদে মুয়াজ্জিনের কাজ করত, সে কোরআনের হাফেজ, তাকে থার্ড জেন্ডার জানতে পেরে তাকে বের করে দিয়েছে। يا قاضي الحاجات يا دافع البرية يا شافي الأمرار يا مجيب الدعوات يا الله আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ে পরিষ্কার বানিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের খারাপ কাজ থেকে মুক্ত রাখো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সকলকে কবুল মঞ্জুর করো আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাম আলাইকুম। তো তারা এসে আমার কাছে বিভিন্নভাবে বলতো,
সেই বিষয়টা আমি চিন্তা করে আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আলাপ করে আমরা প্রধানমন্ত্রী কার্যালয়ের একটা প্রকল্প আছে, আশ্রয়ন প্রকল্প, সেই প্রকল্পের আওতায় আমরা প্রায় 120 জনকে আমরা আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর বাড়ি আমরা তৈরি করে দিয়েছি এবং তাদেরকে আমরা স্থায়ীভাবে মানে দলিল পর্যন্ত হস্তান্তর করে দিয়েছি। এখন তারা সেই পল্লীতে বাস করে এবং তারা থাকে। আমরা শুধু তাদেরকে ঘর বাড়ি তৈরি করে দেই নেই, আমরা তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছি। কারণ তারা কি করে খাবে? তাদের খাওয়ার যদি ব্যবস্থা না থাকে তাহলে তো তারা আবার নতুন করে ভিন্ন কাজ করবে, নানান রকম অপকর্মে লিপ্ত হবে। যে কারণে আমরা তাদেরকে খাস জমি প্রদান করেছি, যেখানে তারা এখন ধান সহ শাকসবজি অন্যান্য ফসল উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে তারা বাজারে বিক্রি করে। আমরা তাদের খাস পুকুর দিয়েছি, যেখানে তারা মাছ চাষ করছে এবং নিজের চাহিদা মিটিয়ে তারা বাজারে বিক্রি করছে। তাদেরকে আমরা গরু দিয়েছি, ছাগল দিয়েছি, যে গরু দিয়ে তারা দুধও বিক্রি করে বা বাচ্চা, গরুর বাচ্চাও এগুলি আবাদ করে। তো এগুলি দিয়ে তারা এখন আগের চেয়ে অনেক স্বাবলম্বী এবং অনেক ভালো আছে। তাদেরকে আমরা সেলাইয়ের প্রশিক্ষণ দিয়েছি, আমরা সেলাই মেশিন কিনে দিয়েছি। তারা বাইরে থেকে অর্ডার নিয়ে এসে এখন তারা এই 3 পিস তারপরে পাঞ্জাবি এসব তৈরি করে সেলাই করে বাজারে তারা দেয়, বিভিন্ন টেইলার্সে তারা সাপ্লাই দেয়, ওরা আবার এই জনগণের এই কাজগুলি করে। আমরা তাদেরকে বিউটি পার্লারের প্রশিক্ষণ দিয়েছি। তো বিউটি পার্লারের প্রশিক্ষণের কারণে এখন অনেক ভালো ভালো ঘরের মেয়েরা আসে, তো তাদের এই পার্লারে তারা কাজ করে এবং তারা আগের চেয়ে অর্থনৈতিকভাবে অনেক সচ্ছল। আগে কেমন ছিল তোমরা? আসলে আগে আমরা অনেক অনেক খারাপ ছিলাম, যা বলার ভাষা নেই এখন আমাদের। অনেক কষ্ট করছি আমরা। কি ধরনের কষ্ট করছো? কি ধরনের কষ্ট করছি আগে আমরা দেখেন যে আমরা অনেকদিন আগে চাঁদা তুলে খেতাম, রাস্তায় রাস্তায় মানুষের অনেক রকম কথা শুনতে লাগতো, আমাদের একটা বাসস্থান ছিল না। আর মেন প্রবলেমই যারা বাবা মা, আসলে বাবা কাকে বলে, যে জন্ম দেয় তাকে বাবা বলে, কিন্তু আমরা এখন কাকে বাবা বলি? আপনাকে বাবা বলি। জন্ম দিলেই সব কিছু হয় না, আসলে জন্মের পর থেকেই আমরা অবহেলিত। আমরা রাস্তায় রাস্তায় কালেকশন করতাম, চাঁদাবাজি করতাম, এটা করতাম সেটা করতাম, কিন্তু আপনি এসে তো আমাদের জীবনটা চেঞ্জ করে দিয়েছেন। আপনি এসে সমাজসেবা অধিদপ্তর থেকে আমাদেরকে ট্রেনিং দিয়েছেন, সেলাই প্রশিক্ষণ, বিউটি পার্লার, গবাদি পশু, মৎস্য চাষ, এবং একটি পুকুরও দিয়েছেন আপনি আমাদের। সেলাই মেশিন কিনে দিয়েছেন আপনি আমাদের 8টা। আমরা সবাই এখন এখানে থেকে কেউ সেলাইয়ের কাজ করছি, কেউ পার্লারের কাজ করছি, কেউ আমাদের যে পুকুর দিয়েছেন কিছুদিন আগে আমরা ওখানে 26,000 টাকার মাছ ছাড়ছি, সেই মাছ আবাদ করতেছি। কেউ এখানে আমরা গরু কিনেছি, গরু পালতেছি। এই নিয়ে আগের জীবন আমরা পেরিয়ে এখন অনেক সুখের জীবন, মানে বাস্তব যে জীবন, সেই জীবনে আমরা ফিরে এসেছি। তো আমরা যদি সবাই মিলে তাদের সাথে একটু ভালো ব্যবহার করি, তাদেরকে যদি একটু ভালো কথা বলি, একটু গাইডেন্স দেই, আমার মনে হয় যে তারা সমাজের মূল স্রোতধারায় আসবে এবং তারা ভালোভাবে এই সমাজে বেঁচে থাকার জন্য নতুন করে স্বপ্নে দেখবে, উদ্দীপ্ত হবে। তবে কাজটি কি একজন জনপ্রতিনিধির জন্য খুব সহজ? কারণ আমাদের কিন্তু অনেক সময় চিন্তা করতে হয় যে এলাকায় এর কি প্রতিক্রিয়া হবে। সমালোচনা হতে পারে, অনেকে বলতে পারে যে কেন হিজড়াদের জন্য এত কিছু করার প্রয়োজন। কাজে এই সুবিধা বঞ্চিত যে জনগোষ্ঠী আছে তাদের বন্ধু হওয়াও কিন্তু অনেকটা স্রোতের বিপরীতে গিয়ে দাঁড়ানো। তবু ঝুঁকি তিনি নিয়েছেন এবং তিনি সফল হয়েছেন। আর এই সফলতার প্রমাণ শুধু এটিই নয় যে এই এলাকার হিজড়া জনগোষ্ঠী কাজ করে আয় রোজগার করছে, আত্মনির্ভরশীল হয়েছে, বরং এটিও যে তারই উদ্যোগ জনপ্রতিনিধিদের জন্য দৃষ্টান্ত হয়ে আছে। এমনকি তার পুরস্কার প্রাপ্তি বিদেশে এটি প্রমাণ করে যে এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি উদ্যোগ। আপনি দিচ্ছেন স্যার, ছোট দিচ্ছেন, বড় ছোট দিচ্ছেন, খিলাই ছিল কত বড় করছে, বাচ্চা হয়েছে একটা। হ্যাঁ বাচ্চা হয়েছে, বাচ্চা হয়েছে। হ্যাঁ আরিয়া আরিয়া। দুধ বিক্রি করেন না? দুধ বিক্রি করি, 1 কেজি 1.5 কেজি হয়, নিজে খাই আবার বিক্রিও করি। বিক্রি করেন? হ্যাঁ 1.5 কেজি করে দুধ হয়। 1.5 কেজি? হ্যাঁ। আচ্ছা। 1 কেজি দুধ বিক্রি করি আর 1/2 কেজি দুধ খাই। কয়টা ছাগল পাইছিস?
আমরা 23টা ছাগল পাইছি। এখন ছাগল থেকে বাচ্চা হয় নাই? হয়েছে 4বার বাচ্চা হলো। 4বার? হ্যাঁ, 2টা করে। 2টা করে? আচ্ছা, বাজারে বিক্রি করিস? করছিলাম 3টা। 3টা বিক্রি করছিস? আচ্ছা, এখন তো ভালোই আছিস নাকি? অনেক ভালো আছে আল্লাহর রহমতে। আমাদের প্রধানমন্ত্রীর অবদান আর আপনার দোয়ায় পাইছি। বেচা বিক্রি হয়? হ্যাঁ, হয়। বাইরে যাস না তো? না স্যার, আমরা বাইরে যাই। মানুষের বিরক্ত করিস না তো এখন আর? না স্যার। হ্যাঁ? না। চাঁদাবাজি? না, চাঁদাবাজি করি না, খুন করি না, চামারি করি না, হিজড়া খুন করে চাঁদাবাজি করে এতদিন করছিলাম, এখন যাই না। আচ্ছা, এখন ভালো আছিস? এখন ভালো হয়েছে। এই জীবনটা ভালো না? হ্যাঁ, ভালো স্যার। আগে ওদের জীবনটা ছিল অন্যরকম। বিভিন্ন জায়গায় নাচ গান করতো। কখনো কখনো যে সমস্ত বাড়িতে নতুন বাচ্চা হতো সেখানে গিয়ে নাচ গান করে অনেকটা চাঁদাবাজির মতো করেই টাকা আদায় করে নিত। এ কারণে ওদের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হতো যথেষ্ট। মানুষের সহানুভূতি নয়, আগের যে ঘৃণা বা বিদ্বেষ ছিল তা আরও দ্বিগুণ হয়ে ওদেরকে বিদ্ধ করত। এবং এইভাবে অনেকটা প্রতিকূল পরিস্থিতির মধ্যেই কিন্তু ওদের জীবনটা চলছিল। তারপরে ধীরে ধীরে সরকার ওদের যখন তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দিল, জীবনটা ওদের কাছে একটু অন্যরকম মনে হলো ওরা মানুষ, ওরাও আত্মমর্যাদার সঙ্গে বেড়ে উঠতে পারে, সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। এখন ওরা আত্মমর্যাদাশীল বাংলাদেশের সুনাগরিক।
আমি মনে করি যে আমি দিনাজপুরে যে কাজটা করেছি সেটা সারা বাংলাদেশেও এই থার্ড জেন্ডারের মানুষ আছেন, তারা আমাদের জনপ্রতিনিধিরা আছে, সরকারের প্রশাসন যন্ত্র আছে, তারা যদি এদেরকে এইভাবে পুনর্বাসিত করে, পৃষ্ঠপোষকতা করে, ভালো পথ দেখায়, আলোর পথ দেখায়, আমার মনে হয় যে হিজড়াদের সম্পর্কে বা থার্ড জেন্ডার সম্পর্কে মানুষের যে একটা নেগেটিভ ধারণা, সেই ধারণাটা বদলে যাবে এবং তারাও যে আমাদের মতো মানুষ, তারাও যে আমাদের জাতীয় অর্থনীতিতে কন্ট্রিবিউট করতে পারে, এরকম একটা অবস্থা তৈরি হবে বলে আমি মনে করি, আমি বিশ্বাস করি। এদের সংখ্যা তো খুব কম, বিত্তবানরাও যদি একটু দায়িত্ব নিয়ে এগিয়ে আসে তাহলে আমার মনে হয় যে সমাজের আমরা একটা বিরাট বোঝা অপসারণ করে একটা সুস্থ সুন্দর সমাজ কাঠামো বিনির্মাণ করতে পারবো। 2012 সালে আমরা এই বৃদ্ধাশ্রম বা শান্তিনিবাসটা আমরা স্থাপন করি। তো সেখানে এখন 14 জন বৃদ্ধ মানুষ আছে, 8 জন পুরুষ, 6 জন মহিলা, এবং এদের সবারই কিন্তু ছেলে মেয়ে আছে, একজনের শুধু ছেলে মেয়ে নাই। তো ছেলে মেয়ে না থাকার পরে বিয়ের প্রায় 20 বছর পরে তার হাজব্যান্ড তাকে ডিভোর্স করেছে, খুব অসহায় অবস্থায় দিন যাপন করে। আমি মনে করি যাদের সন্তান আছে, ছোটবেলায় লালন পালন করে সন্তান, সে মা বৃদ্ধ বাবা বৃদ্ধ হলে সন্তান তাদের লালন পালন করে। আজ আমরা গর্বিত, আমাদের এক মায়ের 10টি সন্তান থাকতে পারে। আজ আমরা এই জন্য গর্বিত, আমাদের শত মায়ের এক সন্তান, যিনি আমাদের আশ্রয় দিয়েছেন, ভাত কাপড়ে আর দেখতেছেন, মাঝে মাঝে এসে আমাদের খবর নেয়। আত্মীয় স্বজন ছাড়া কেউ নেই, মানুষ কলা গাছ না ফুটে উঠেছে, কেউ না কেউ আছে, কিন্তু ঘৃণা বোধ করে আমরা না জানো কি কোন একেবারে কোথায় এসেছি, যার জন্য পরিচয় দিতে ঘৃণা বোধ করে যে আমরা এখানে আসছি। তাই আত্মীয় স্বজন কেউ আসে না, এটা একটা জায়গা যে আমরা দেখতে যাব তাদেরকে, কেউ আসে না। তাদের আছে, আমার কেউ আসে না, আমার তো কেউ নেই, কেউ নেই। উনি আসেন, আমরা খুশি হই, আমাদের সাথে খান, আমরা খুশি হই যে আজ আমাদের সন্তান দেখতেছে। আমি দোয়া করি উনি জয়ী হোক। আর অন্যান্যদের ছেলে আছে, মেয়ে আছে, অনেকে ঢাকায় চাকরি করে, দেশের বিভিন্ন প্রান্তে চাকরি করে, এই শহরে অনেকেই ব্যবসা বাণিজ্য করে তাদের ছেলেমেয়েরা। কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো যে তাদের খোঁজ কেউ রাখে না, বাবা মার এই বৃদ্ধ বাবা মাগুলির খবর কেউ রাখে না। আমরা দেখেছি ঈদের সময় নিজেরা অনেক দামি দামি শাড়ি কিনে বউকে কিনে দেয় বা পাঞ্জাবি কিনে দেয়, নিজেরা কেনে ব্যবহার করে, অথচ বাবা মার জন্য 300 টাকা দিয়ে একটা লুঙ্গি বা 500 টাকা দিয়ে একটা শাড়ি কেনার মতো এদের মানসিকতা হয় না। তো আমার কাছে খুব খারাপ লাগতো এদের দিকে তাকিয়ে, কারণ আমরা রাজনীতি করি, আমরা বিভিন্ন জায়গায় যাই, গ্রামে যাই, এই মানুষগুলোর সাথে আমাদের পরিচয় আছে বা জানতে পারি। তো আমরা এদেরকে সংঘবদ্ধ করে আমরা এই শান্তিনিবাসটা স্থাপন করেছি এবং এখানে আমরা তাদেরকে 3 বেলা খাওয়া, চিকিৎসার ব্যবস্থা, কাপড় চোপড় সব কিছুই আমরা ব্যবস্থা করেছি। আমি বিত্তশালীদের আহ্বান করব যে তারাও যদি একটু সহযোগিতা করে, এই বৃদ্ধাশ্রমটাকে আমরা, এই শান্তিনিবাসটাকে আরও বড় আকারে করতে চাই, কারণ অনেক মানুষ এরকম বৃদ্ধ বাবা মা আমাদের কাছে সাথে যোগাযোগ করছে, কিন্তু আমরা আসলে আর্থিক সঙ্গতি না থাকার কারণে আমরা তাদের জন্য কিছু করতে পারছি না। এর পাশাপাশি আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শিশু পরিবার, এতিমদের জন্য প্রায় 8 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। সেখানে শিশু পরিবার আমরা নির্মাণ করছি, যাদের বাবা নেই, মা নেই, একেবারে নিঃস্ব রিক্ত, এই সমস্ত ছেলে মেয়েদেরকে আমরা সংগ্রহ করে তাদেরকে ওখানে আমরা থাকার ব্যবস্থা করেছি এবং তাদেরকে লেখাপড়া করারও আমরা ব্যবস্থা করেছি এবং তারা পূর্ণাঙ্গ মানুষ না হওয়া পর্যন্ত, নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট না হওয়া পর্যন্ত আমরা তাদের দায়িত্ব নিয়েছি। আসলে আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যেটা বোঝাতে চাইছি সেটি হচ্ছে, জনপ্রতিনিধিরা প্রথমে সমাজের কর্মী একজন। সমাজকর্মী যদি ভালো হওয়া না যায় তাহলে জনপ্রতিনিধি ভালো হওয়া যায় না। কারণ যদি সমাজের মানুষের দুঃখ কষ্টের সঙ্গে পরিচিতই না হওয়া যায়, সমাজের বঞ্চিত মানুষের জন্য যদি লড়াই না করা যায়, তাহলে জনপ্রতিনিধি উপাধিটা অনেকটা অর্থহীন হয়ে যায় নাকি? আমার আন্তর্জাতিক স্বীকৃতি ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশনের যে অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি সোশ্যাল ইনোভেটিভ ক্যাটাগরিতে,
আমার এই আশ্রয়ন প্রকল্প হিজড়াপল্লী, মানবপল্লী এবং বৃদ্ধাশ্রম করার জন্যে। এটা আমার জন্য একটা বিরাট স্বীকৃতি মনে করি এবং এটা অনেক প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। মিডল ইস্ট এবং এশিয়ার মধ্যে আমাকে মনোনীত করা হয়েছে এবং আরও আমি সম্মানিত বোধ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ক্যাবিনেটে ধন্যবাদ প্রস্তাব এনে উনি থ্যাঙ্কস দিয়ে গেজেট আকারে এটা প্রকাশ করেছেন। এটা আমার জন্য একটা বিশাল সম্মানের, আমার জন্য বিশাল গৌরবের। আমার বাবা হয়তো বেঁচে থাকলে উনি আরও বেশি খুশি হতেন এবং এটা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য, মানুষের কল্যাণে কাজ করার জন্য উৎসাহিত করবে এবং আমার অন্য কলিগ যারা আছে তারাও, আমার মনে হয় যে তারাও উৎসাহ বোধ করবে। অ্যাওয়ার্ডটা তো শুধু আমার একার না, এটা এই পাওয়াটা বাংলাদেশের পাওয়া, এই সম্মানটা বাংলাদেশের সম্মান। আজকে বঙ্গবন্ধুর নেতৃত্বে যদি দেশটা স্বাধীন না হতো তাহলে তো আমি এই অ্যাওয়ার্ডটা পেতাম না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন, আমাকে এমপি মনোনীত করেছে, কাজ করার সুযোগ দিয়েছে, যে কারণে আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি এবং আমার পরিবারের একটা সাপোর্ট, আনকন্ডিশনাল সাপোর্ট বলতে পারেন, এটা ছাড়া তো এটা সম্ভব ছিল না এই কাজগুলি করা।